আজকের এই লেকচারে আমরা জানব ফরেক্স মার্কেটে কারা কারা ট্রেড করেন এবং কাদের ভূমিকা সবচেয়ে বেশি। হু আর দ্য মেজর মার্কেট পার্টিসিপেন্টস, বাজারের প্রধান অংশগ্রহণকারী কারা। তো এর মধ্যে যে বিষয়গুলো আসে যে আমরা টপ যেই মার্কেট পার্টিসিপেন্টস আছে তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং যারা ফরেক্স মার্কেটে ট্রেড করলে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি হয় বা মার্কেটে তাদের ভূমিকা সবচেয়ে বেশি, তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আমরা দেখি যে মার্কেটের মেজর মার্কেট পার্টিসিপেন্টস কারা। প্রথমেই আছে সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড গভর্নমেন্ট। সেন্ট্রাল ব্যাংক বলতে আমরা যেটা বুঝি যে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের প্রধান ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত ব্যাংক প্রতিষ্ঠান যা মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে দেশের অর্থনৈতিক সচল রাখে। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সারা বিশ্বেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে ব্যাংক অফ ব্যাংক, দ্যাট মিনস সব ব্যাংকের ব্যাংকার বলা চলে। সে ফর এক্সাম্পল, যেমন ধরুন আমাদের যে বাংলাদেশ ব্যাংক রয়েছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যেটাই বলেন না কেন। বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাদেশে যে যতগুলো সরকারি বা বেসরকারি ব্যাংক রয়েছে সব ব্যাংকের কিন্তু ব্যাংকার, দ্যাট মিনস বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকে নিয়ন্ত্রণ করেন এবং ব্যাংকিং যে রুলস গুলো আছে সেগুলো বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়ে থাকেন, কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না বাকি যে ব্যাংকগুলো আছে। সো সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাংক এবং সবচেয়ে প্রধান ব্যাংক ওই দেশের জন্য। সুতরাং পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে সবগুলো দেশেই কিন্তু সেন্ট্রাল ব্যাংক রয়েছে এবং এই সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখন ফরেক্স মার্কেটে এই সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা কি? ফরেক্স মার্কেটে এই সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক এখানে ট্রেড করে থাকেন। সে ফর এক্সাম্পল, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে একটি দেশের সাথে বৈদেশিক মুদ্রা ট্রানজেকশনের যতগুলো ট্রানজেকশন হয় সেগুলো সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে হয় বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয়। সেটা কিভাবে হয় আমি আপনাকে বলছি। যেমন ধরুন বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ী যখন চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, তো চায়নাতে কিন্তু তার পেমেন্ট দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। তো তিনি যখন এলসি ওপেন করবেন সেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, দ্যাট মিনস কেন্দ্রীয় ব্যাংক হয়ে তারপর আমেরিকান ডলারের চেঞ্জ হবে, তারপর আমেরিকান ডলার থেকে আবার চাইনিজ যেই টাকা ইয়েন সেই ইয়েনে কনভার্ট হবে। এভাবেই ট্রানজেকশনটা সাকসেস হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে যখন এক্সপোর্ট বা রপ্তানি করা হবে তখন কিন্তু আমরা যারা বিজনেসম্যান আছে পেমেন্ট রিসিভ করেন তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকে সেই ডলার আসবে, সেই ডলার এক্সচেঞ্জ করে বাংলাদেশ ব্যাংক তাকে বাংলাদেশি টাকা প্রোভাইড করবে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এই ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় ট্রেডার। সারা ওয়ার্ল্ড থেকেই সারা বিশ্বের যতগুলো কেন্দ্রীয় ব্যাংক আছে সেই ব্যাংকগুলোই এখানে ট্রেড করে থাকেন তাদের প্রয়োজনে, তাদের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের কারণে বা ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রয় বিক্রয়ের মাধ্যমে তারা এই এক্সচেঞ্জ করে থাকেন। এবং সেন্ট্রাল ব্যাংকের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন ডলারের বা বৈদেশিক কারেন্সির উঠানামা কারণে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটা ভূমিকা পালন করে। সেটা হচ্ছে যে তারা নির্দিষ্ট এক্সচেঞ্জ রেট মেনটেন করে সারা দেশেই ক্রয় বিক্রয় বা লেনদেন করে থাকেন। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশে রপ্তানির চেয়ে আমদানি অনেক বেশি, সে কারণে আমাদের দেশে ডলারের এক্সচেঞ্জ রেট অনেক হাই হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝে ভর্তুকি দিয়ে সেটাকে সমতা বজায় রাখেন। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং ফরেক্স মার্কেটে এই কেন্দ্রীয় ব্যাংক সারা পৃথিবীর সাথে ট্রানজেকশন করার জন্য এই এফএক্স মার্কেটের ট্রেড করে থাকেন। এবং যে গভর্নমেন্টস বা একটি দেশের গভর্নমেন্টও কিন্তু সারা বিশ্বের সাথে নিজেদের ট্রানজেকশন করার জন্য বা গভর্নমেন্ট কার্যক্রম পরিচালনা করার জন্য তারাও এখানে ট্রেড করে থাকেন বা তারাও এখানে ক্রয় বিক্রয় করে থাকেন। এরপর হচ্ছে কমার্শিয়াল ব্যাংকস অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কমার্শিয়াল ব্যাংক হচ্ছে এই ফরেক্স মার্কেটের দ্বিতীয় বৃহত্তম মার্কেট অংশগ্রহণকারী বা মার্কেট পার্টিসিপেন্টস। কমার্শিয়াল ব্যাংক তারা ইলেকট্রনিক্স নেটওয়ার্কস এর মাধ্যমে এই মার্কেটে ট্রেড করে থাকেন। তাদের ট্রানজেকশন ভলিউম এবং তাদের হিউজ ট্রানজেকশন ভলিউম এই মার্কেটে খুব ইফেক্ট ফেলে দেয়। কমার্শিয়াল ব্যাংকগুলো তারা ইন্টার ব্যাংকের মাধ্যমে ট্রানজেকশন সফল করে থাকেন। এই কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার্স আছেন বা ছোট ছোট ফান্ড ইনভেস্টমেন্ট যারা করে থাকেন তারা এই কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে বা ইন্টার ব্যাংকের মাধ্যমে এখানে ট্রানজেকশন করে থাকেন এবং তারা এখানে হিউজ পরিমাণ প্রফিট করে থাকেন তাদের বিগ আস্ক প্রাইস বা স্প্রেডের মাধ্যমে। এরপর হচ্ছে ইনভেস্টমেন্টস অ্যান্ড হেজ ফান্ড। তো ইনভেস্টমেন্ট এবং হেজ ফান্ড সম্পর্কে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে এই মার্কেটে কিছু ইনভেস্টমেন্ট কোম্পানিজ রয়েছে অথবা ইনভেস্টমেন্ট কিছু ইনস্টিটিউশন রয়েছে বা যারা হেজ ফান্ড করে থাকেন, তারা হচ্ছে এই মার্কেটের তৃতীয় বৃহত্তম মার্কেট অংশগ্রহণকারী। তারা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ইন্ডিভিজুয়াল ফান্ডসকে কালেক্ট করে তারা একটা বড় অ্যামাউন্ট এই মার্কেটে ইনভেস্টমেন্ট করেন এবং এখানে ট্রেড করে থাকেন। এরপর হচ্ছে
কোম্পানিজ অ্যান্ড কর্পোরেশনস এর মধ্যে যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে থাকেন তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোম্পানি এবং কর্পোরেশনগুলো তারা বিভিন্ন দেশ থেকে আমদানি এবং রপ্তানি করে থাকেন। তো যখন আমদানি অথবা রপ্তানি করেন তখনই তাদের বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ বা ট্রানজেকশন করার প্রয়োজন পড়ে এবং তখন তারা এই মার্কেটে অনেক প্রভাব ফেলে, কারণ বিদেশ থেকে আমদানি বা রপ্তানি সেটা মিলিয়ন বা বিলিয়ন ডলারের ট্রানজেকশন। সুতরাং সেটা খুবই গুরুত্বপূর্ণ এই মার্কেটের জন্য এবং এই মার্কেটে কোম্পানি এবং কর্পোরেশনগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকেন। এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেডার্স দ্যাট মিনস হচ্ছে যারা সিঙ্গেলি এখানে ট্রেড করে থাকেন, লাইক দ্যাট আপনি আমি বা আমাদের মতো যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার্স রয়েছেন। তো তাদের ভূমিকাও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ইন্ডিভিজুয়াল ট্রেড ডে বাই ডে খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি তারাই ট্রেড করছেন। কারণ আগে তো ইন্ডিভিজুয়াল ট্রেডার্সরা ট্রেড করার মতো সুবিধা পেতেন না, কারণ ফরেক্স মার্কেটের ইতিহাসে আমি ডিটেলস বলেছিলাম যে ওই সময় কারা কারা ট্রেড করতেন। তো এখন হচ্ছে যে এই ডিজিটালাইজেশনের যুগে $1 দিয়েও এখানে ট্রেড করা যায়। তো এই বিশেষ সুবিধার কারণে এখানে ইন্ডিভিজুয়াল ট্রেডার্সদের সংখ্যা ডে বাই ডে খুবই ইনক্রিজ হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল ট্রেডার্সদের ক্যাপিটাল হয়তো বা ছোট হতে পারে, কিন্তু তাদের সবার ক্যাপিটাল যদি আপনি একত্রে করেন তাহলে কিন্তু এই মার্কেটে হিউজ পরিমাণ ইন্ডিভিজুয়াল ট্রেডার্স রয়েছে এবং তাদের দ্বারাও এই মার্কেট প্রভাবিত হয়ে থাকে। এই ছিল ফরেক্স মার্কেটের সবচেয়ে মেজর মার্কেট পার্টিসিপেন্টস, বাজারের প্রধান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। তো আমরা এখন দেখব যে এই মার্কেটের দ্য টপ কারেন্সি ট্রেডার্স ব্যাংক, বিশ্বের যেই ব্যাংকগুলো এখানে ট্রেড করে থাকেন সেই ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে 10টা ব্যাংক আমরা দেখব যে কারা এখানে সবচেয়ে বেশি ট্রেড করে থাকেন। টপ 10 কারেন্সি ট্রেডার্স ব্যাংকের মধ্যে নাম্বার 1-এ যেটা অবস্থান করছেন সেটা হচ্ছে যে জেপি মর্গান। এটা হচ্ছে আমেরিকান মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস হোল্ডিং কোম্পানি। তো ফরেক্স মার্কেটে যত ট্রেড হয়ে থাকেন তার মার্কেট শেয়ার হচ্ছে 10.78%। এই ব্যাংকটি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এরপর দ্বিতীয়ত যে ব্যাংকটি রয়েছেন সেটা হচ্ছে ইউবিএস, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত, সুইস মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি, যেটার মার্কেট শেয়ার হচ্ছে 8.13%। এক্সটিএক্স মার্কেটস, এটা হচ্ছে অ্যালগোরিদমিক ট্রেডিং কোম্পানি যেটা লন্ডনে অবস্থিত, যেটার মার্কেট শেয়ার হচ্ছে 7.58%। চতুর্থ নম্বরে যেটা রয়েছেন সেটা হচ্ছে ডয়েচে ব্যাংক, যেটা জার্মানিতে অবস্থিত, জার্মান মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি, যেটার মার্কেট শেয়ার 7.38%। ফিফথ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে সিটি ব্যাংক, যেটা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এটা হচ্ছে আমেরিকান মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস কর্পোরেশন, হেডকোয়ার্টার ইন নিউ ইয়র্ক সিটি, যেটার মার্কেট শেয়ার হচ্ছে 5.50%। 6 নম্বরে যে ব্যাংকটি রয়েছেন সেটা হচ্ছে এইচএসবিসি। আপনারা অনেকেই এইচএসবিসির সাথে পরিচিত। এইচএসবিসির শাখা বাংলাদেশেও রয়েছে, যেটা নিয়ারেবল তেজগাঁওতে অবস্থিত। তো এইচএসবিসি এই এফএক্স মার্কেটে ট্রেড করে থাকেন এবং তাদের টোটাল ক্যাপিটাল হচ্ছে $6 ট্রিলিয়ন এবং এই ব্যাংকটির হচ্ছে লন্ডনে অবস্থিত। এটা হচ্ছে ব্রিটিশ মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস হোল্ডিং কোম্পানি। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এইচএসবিসি হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্যাংক, যেটা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ইউরোপ কান্ট্রিতে। এই ব্যাংকটি প্রধানত হংকং এবং হচ্ছে সাংহাইয়ের সাথে সারা বিশ্বের সাথেই যে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রানজ্যাকশন হয়ে থাকে সেগুলো সবচেয়ে বেশি করে থাকেন। এবং বাংলাদেশে যদি আপনি এই ব্যাংকের সাথে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন করতে চান তাহলে আমি যতদূর জানি যে এখানে মিনিমাম 10 লাখ টাকা ওপেনিং ব্যালেন্স দেখাতে হয় এই ব্যাংকের সাথে অ্যাকাউন্ট কন্টিনিউ করার জন্য। 7 নম্বরের যেটা রয়েছে জাম্প ট্রেডিং, যেটা আমেরিকাতে অবস্থিত। তারা অ্যালগোরিদমিক অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকেন। নাম্বার 8-এ রয়েছেন গোল্ডম্যান স্যাক্স, যেটাও আমেরিকাতে অবস্থিত এবং এটার মার্কেট শেয়ার হচ্ছে 4.62%। এটা হচ্ছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। তারা বিভিন্ন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট করে থাকেন বা অ্যাকাউন্টস ম্যানেজ করে থাকেন। নাম্বার 8-এ রয়েছে স্টেট স্ট্রিট কর্পোরেশন, যেটা আমেরিকান ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ব্যাংক হোল্ডিং কোম্পানি, যেটা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ব্যাংক, 1792 সালে আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়। নাম্বার 10-এ রয়েছে ব্যাংক অফ আমেরিকা ম্যারিল লিঞ্চ,
যেটা ব্যাংক অফ আমেরিকা নামে পরিচিত, এবং এটা হচ্ছে যেটা নিউ ইয়র্ক সিটিতে এটার হেডকোয়ার্টার রয়েছে, এবং এটার মার্কেট শেয়ার হচ্ছে 4.50%। তো এই ছিল টপ কারেন্সি ট্রেডার্স ব্যাংক, যাদের ভূমিকা এই ফরেক্স মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যাদের ট্রানজেকশনে এই মার্কেটের ইফেক্ট পড়ে এবং যারা সবচেয়ে বেশি এখানে ট্রেড করে থাকেন। তো এই ব্যাংক ছাড়াও ওয়ার্ল্ডে আরও কিছু ব্যাংক রয়েছে, এগুলো হচ্ছে টপ 10 ব্যাংক ছিল, এবং টপ 10-এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। The most important banks that have forex involvement. অন্যান্য যেই গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো রয়েছে যেগুলো ফরেক্স মার্কেটের সাথে সম্পৃক্ততা রয়েছে সেগুলো হচ্ছে দ্য ফেডারেল রিজার্ভ ইউএস সেন্ট্রাল ব্যাংক, দ্য ব্যাংক অফ জাপান, দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, দ্য ব্যাংক অফ কানাডা, দ্য সুইস ন্যাশনাল ব্যাংক, দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, দ্য রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া। তো এগুলো ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাংকস যেগুলো হচ্ছে এফএক্স মার্কেটের সাথে সম্পৃক্ত এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো এবং যেগুলো হচ্ছে মার্কেট পার্টিসিপেন্টস করে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হলো।